আটলান্টিক মহাসাগর পৃথিবীর সবচেয়ে রহস্যময় জলরাশি। এর নিচে এত কিছু লুকিয়ে আছে বিজ্ঞানীরা যা আজও পুরোপুরি জানতে পারেননি। এটি মেরিয়ানা খাতের চেয়েও গভীর আর মহাকাশের চেয়েও বেশি অজানা। কিন্তু আপনি জানেন কি, এই বিশাল সাগরের ঠিক মাঝখানে এমন কিছু আছে যা দেখে বিজ্ঞানীরা আজও মাথা চুকাচ্ছেন। আজ জানবো আটলান্টিক মহাসাগর সম্পর্কে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আটলান্টিক মহাসাগর, এই নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে টাইটানিকের সেই মর্মান্তিক রাত। কানে বাজতে থাকে কনকনে ঠান্ডা পানিতে ডুবে যাওয়া প্রায় ১৫০০ মানুষের শেষ আর্তনাদ। কিন্তু আটলান্টিক মানে কি শুধুই টাইটানিক? না, এই মহাসাগরের বুকে রয়েছে অনেক রহস্যময় ঘটনা। এই সমুদ্রের উপর দিয়ে একসময় লক্ষ লক্ষ কালো চামড়ার মানুষকে দাস বানিয়ে গলায় বেরি পরিয়ে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল আমেরিকায়। এটা এমন একটা মহাসাগর যেটা না থাকলে আজ হয়তো আমেরিকার অস্তিত্বই থাকতো না, বদলে যেত ইউরোপের ইতিহাস। এমনকি আজকের আধুনিক পৃথিবীটাও সম্পূর্ণ অন্যভাবে গড়ে উঠত। শত শত বছর ধরে পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য, সবচেয়ে ভয়ঙ্কর নৌবাহিনী, সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ, সবকিছুই কোনো না কোনো ভাবে এই আটলান্টিককে কেন্দ্র করে গড়ে উঠেছে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই মহাসাগর কিভাবে সৃষ্টি হয়েছিল? এটা আসলে কতটা বড়? আর কেন আজও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলো এই মহাসাগরকে নিজের কন্ট্রোলে রাখতে চায়? চলুন তাহলে এবার জেনে নেই যে এই বিশাল আটলান্টিক মহাসাগর ঠিক কিভাবে সৃষ্টি হয়েছিল। আজ থেকে ২০ কোটি বছর আগের কথা। তখন পৃথিবীর মানচিত্র আজকের মতো ছিল না। তখন উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, এই সমস্ত মহাদেশগুলো একসাথে জোড়া লেগেছিল। আর স্বাভাবিকভাবেই তখন কিন্তু আটলান্টিক মহাসাগরের কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু আপনারা নিশ্চয়ই জানবেন যে আমাদের পৃথিবীর এই যে ভূভাগ রয়েছে এটা কিন্তু তরল ম্যাগমার উপরে রয়েছে এবং সময় সময় এই ম্যাগমার উপরে আমাদের ভূখণ্ড নড়াচড়া করতে থাকে। আর সেই ম্যাগমার চলনের কারণেই প্যানচেজিয়ার মাঝখানে ধীরে ধীরে বিশাল আকারের ফাটল তৈরি হয়। প্রথমের দিকে ফাটলগুলো কিন্তু ছোট ছিল, কিন্তু যখন কয়েক লক্ষ বা কোটি বছর পার হতে থাকে এই ফাটলগুলো আরো বড় হতে থাকে। উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সরে যেতে শুরু করে আর ইউরোপ, আফ্রিকা পূর্ব দিকে সরে আসে। এই মহাদেশগুলো যত সরে যেতে থাকে তাদের মাঝখানে তত বড় ফাঁকা জায়গা তৈরি হয় আর সেই ফাঁকা জায়গায় ভরাট হয় সমুদ্রের পানি। আর এইভাবেই জন্ম হয়েছিল আজকের আটলান্টিক মহাসাগর। তবে জানলে আশ্চর্য হবেন, আজকের যে আটলান্টিক মহাসাগরকে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আজও একটু একটু করে বড় হচ্ছে। হ্যাঁ, ঠিক শুনছেন। তবে এই বিষয়ে একটু পরে ডিসকাস করছি। এখন নিশ্চয়ই আপনার মনের প্রশ্ন আসছে যে এই আটলান্টিক মহাসাগর আসলে কতটা বড়। আটলান্টিক মহাসাগর প্রায় ৪,৫১,০০,০০০ বর্গ কিলোমিটার। এই মহাসাগর উত্তরে সুমেরু মহাসাগর থেকে দক্ষিণ আন্টার্কটিকা পর্যন্ত চলে গেছে। আবার পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে পূর্ব ইউরোপ এবং আফ্রিকা পর্যন্ত বিস্তৃত। এই এরিয়াটা কত বড় সেটা একটু সহজ করে বলছি। আপনারা জানেন ভারতের মোট আয়তন ৩২ লক্ষ বর্গ কিলোমিটার। সেই হিসাবে ভারতের মতো প্রায় ৩৩টা দেশকে যদি একসাথে জুড়ে দেওয়া হয় তাহলে সেটার আয়তন হবে আটলান্টিক মহাসাগরের মতো। ভাবুন তো একবার, টাইটানিকের নির্মাতা কতটা অহংকার নিয়ে বলেছিলেন যে এই জাহাজ কোনো সাগরে ডুববে না, কিন্তু এদিকে এই মহাসাগরে একটা নয় বরং দুটো মহাদেশ তলিয়ে যেতে পারে। ঠিক এতটা গভীর এই মহাসাগর। আটলান্টিক মহাসাগর সম্পর্কে জানতে হলে আপনাদের আগে জানতে হবে টাইটানিক জাহাজ ডুবি থেকেও এক মর্মান্তিক কাহিনী, যে জাহাজ এই অতল সাগরে তলিয়ে গিয়েছিল। 1857 সালের একটা ঘটনা বলি আপনাদেরকে। আমেরিকায় তখন ক্যালিফোর্নিয়া গোল্ড রাশ চলছে। হাজার হাজার মানুষ সোনার খোঁজে পশ্চিমের দিকে ছুটছিল। কেউ পাহাড় খুঁড়ছে তো কেউ নদী বালি থেকে সোনা বের করছে। আর সেই সোনা জাহাজে করে পৌঁছে দেওয়া হচ্ছিল আমেরিকার পূর্ব উপকূলে নিউ ইয়র্কের ব্যাংক আর ব্যবসায়ীদের কাছে। তো এমনই একটা যাত্রায় এসএস সেন্ট্রাল আমেরিকা নামের একটা স্টিমশিপ পানামা থেকে নিউ ইয়র্কের দিকে রওনা দেয়। এই জাহাজে ছিল শত শত যাত্রী, ব্যবসায়ী পরিবার আর বিপুল পরিমাণে সোনা। কিন্তু সেই জাহাজ যখন মাঝপথে আটলান্টিক মহাসাগর পাড়ি দিচ্ছিল হঠাৎ করে আবহাওয়া বদলাতে শুরু করে। আকাশ কালো হয়ে যায়, বাতাসের গতি বাড়তে থাকে, ঢেউ ধীরে ধীরে পাহাড়ের মতো উঁচু হতে থাকে। কয়েক ঘন্টার মধ্যে জাহাজটা আটলান্টিকের এক ভয়ঙ্কর হারিকেনের মধ্যে আটকে যায়। প্রথমে যাত্রীরা ভেবেছিল যে ঝড় হয়তো কেটে যাবে, কিন্তু রাত যত বাড়তে থাকে জাহাজের ভেতরে পানি ততই ঢুকতে শুরু করে। ইঞ্জিন দুর্বল হয়ে যায়, পাম্প কাজ করা বন্ধ করে দেয় আর এবার ডুবতে শুরু করে এই বিশালাকার জাহাজটি। কিন্তু শেষ মুহূর্তে কয়েকজন নারী আর শিশুকে লাইফ বোটে তোলা সম্ভব হয়েছিল।
ছিল, আর কয়েকশো মানুষ সেই রাতে আটলান্টিকের গভীরে হারিয়ে যায়। সেই সঙ্গে সমুদ্রে তলিয়ে যায় আমেরিকার এক বিশাল সোনার ভান্ডার। পরবর্তীকালে জানা যায় যেহেতু এই সোনা নিউ ইয়র্কে পৌঁছাতে পারেনি, এর ফলে আমেরিকার ইকোনমিতে একটা বড়সড় প্রভাব পড়েছিল। ব্যাংকগুলোর উপর চাপ বাড়ছিল, বাজারের প্যানিক ছড়িয়েছিল। ওই বছরেই আমেরিকা একটা ভয়ঙ্কর ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজকের দিনের আধুনিক ডিপ সি টেকনোলজি ব্যবহার করে কি সেই সোনা উদ্ধার করা হয়েছিল? কি হয়েছিল সেই সোনার সাথে? এই আটলান্টিকের বুকে এমন একটা সমুদ্র আছে যার কোনো তীর নেই, এবং এই সমুদ্রে একটা মহাসাগরের মধ্যে। শুনতে একটু অবাক লাগছে, আমি বুঝতে পারছি, কিন্তু বিষয়টা হচ্ছে এই সমুদ্রের চারিদিকে বিভিন্ন ধরনের স্রোত রয়েছে, এবং সেই স্রোতগুলো এই সমুদ্রের চারিদিকের একটা অদৃশ্য দেয়াল তৈরি করেছে। আর এই সমুদ্রের নাম সার্গাসো সি। বিজ্ঞানীরা দেখেছেন ইউরোপের নদীতে যে বড় বড় ইল মাছগুলো বসবাস করে, তারা তাদের জীবনের একেবারে শেষ পর্যায়ে এসে কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই সার্গাসো সিতে ফিরে যায়। কিন্তু এর কি কারণ, বা এই ইল মাছ কিভাবে মিটিং করে, এর কোনো ব্যাখ্যা বিজ্ঞানীরা আজও দিতে পারেননি। আপনারা নায়াগ্রা ফলসের কথা নিশ্চয়ই শুনেছেন, যেটা পৃথিবীর সব থেকে বড় জলপ্রপাত। কিন্তু জানলে আশ্চর্য হবেন, পৃথিবীর সব থেকে বড় জলপ্রপাত আসলে আটলান্টিক সাগরের গভীরেই রয়েছে, যেটা আটলান্টিকের পানির নিচে লুকিয়ে আছে, গ্রিনল্যান্ড আর আইসল্যান্ডের মাঝখানে। আসলে এই জায়গাটার উত্তরে থাকা নর্ডিক সি থেকে খুব ঠান্ডা পানি দক্ষিণের দিকে আসে। আর আপনারা জানবেন যে ঠান্ডা পানি সাধারণত ভারী এবং ঘন হয়, অন্যদিকে তার সামনে থাকে তুলনামূলক উষ্ণ এবং হালকা পানি। আর এই ঠান্ডা ভারী পানি যখন ডেনমার্কের স্ট্রেটের নিচে সমুদ্রের পাহাড় বা রিজের কাছে পৌঁছায়, তখন সেটা হালকা পানির উপর ভেসে থাকতে পারে না, আর সেই ভারী পানি হঠাৎ করে নিচের দিকে পড়তে শুরু করে। বাইরে থেকে দেখলে কিন্তু এই জিনিসটা বোঝা যায় না। যখন বিজ্ঞানীরা ডিপ সি এক্সপ্লোরেশন করেন, তখন তারা এই হিডেন ওয়াটারফলসের খুঁজে পেয়েছিলেন। আর বলে দেই, এই পানি কিন্তু 3.5 কিলোমিটার নিচ পর্যন্ত চলে যায়। পরপর যদি 3টে নায়াগ্রা ফলসকে একটার উপর আরেকটা বসিয়ে দেওয়া হয়, তাহলে গিয়ে এই সমান জলপ্রপাতের সাইজ হবে। এটা যে এত বিশাল আটলান্টিক মহাসাগর, এই বিশালতার জন্য পুরো পৃথিবীর ক্লাইমেটের উপরে আটলান্টিক মহাসাগর একটা হিউজ এফেক্ট ফেলে। এই মহাসাগরের পানির তাপমাত্রা যদি সামান্য ওঠানামা করে, তাহলে কয়েক হাজার কিলোমিটার দূর পর্যন্ত এর প্রভাব পড়ে। এই মহাসাগরের একটা বিশাল বড় অংশ জুড়ে চলে গালফ স্ট্রিম। এটা হলো একটা গরম সামুদ্রিক স্রোত, যেটা মেক্সিকোর উপসাগর থেকে শুরু হয়। আর এই গরম পানির স্রোতটা খুব স্পিডে উত্তরে ইউরোপের দিকে এগিয়ে যায়। শুনতে স্বাভাবিক মনে হলেও এর ফলাফল কিন্তু ভয়ঙ্কর। আপনারা দেখবেন শীতকালে কানাডার বেশিরভাগ অংশই বরফে ঢাকা থাকে, কিন্তু প্রায় একই অক্ষাংশে অবস্থিত ইউরোপের বন্দরগুলোতে কিন্তু বরফ জমে না। আর এর পেছনের একটা গালফ স্ট্রিম। আসলে মেক্সিকোর গালফে থাকা সমুদ্রের গরম পানি এই স্রোতের প্রভাবে চলে যায় উত্তর ইউরোপের বন্দরগুলোতে, যে কারণে এই এলাকার আবহাওয়া কানাডার তুলনায় বেশ উষ্ণ থাকে। তাই যদি কোনো বছর এই স্রোত দুর্বল হয়ে যায়, তাহলে পুরো ব্রিটেন, ফ্রান্স, জার্মানি বরফের মরুভূমিতে পরিণত হবে। মহাসাগরের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো, আমরা এই মহাসাগরকে আজও পুরোপুরিভাবে বুঝতে পারিনি। বিজ্ঞানীদের রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত এই মহাসাগরের মাত্র 20 থেকে 25% এলাকা এক্সপ্লোর করা সম্ভব হয়েছে। সমুদ্রতলের প্রায় 75% এখনো ম্যাপিং করাই সম্ভব হয়নি। আর এই অজানা জগতের সব থেকে রোমাঞ্চকর রহস্যগুলোর মধ্যে একটি হলো মিড আটলান্টিক রিজ, যেটা সমুদ্রের মধ্যে থাকা এক বিশাল বড় পর্বতমালার শ্রেণী, যা শুরু হয়েছে উত্তর মেরুর কাছ থেকে এবং বিস্তৃত প্রায় দক্ষিণ মেরু পর্যন্ত। এর দৈর্ঘ্য প্রায় 16,000 কিলোমিটার। ভাবলে অবাক হবেন যে হিমালয়, আন্দিজ এবং আলসের মতো বিশাল বিশাল পর্বত শ্রেণীগুলিকে আমরা দেখতে পাই, তার থেকেও অনেক বড় একটা পর্বত শ্রেণী এই মুহূর্তে আটলান্টিকের গভীরে পানির নিচে লুকিয়ে আছে। উত্তর আমেরিকান প্লেট আর ইউরেশিয়ান প্লেট প্রতি বছর একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। আর যখন এই দুটো পাত একে অপরের থেকে দূরে সরে যায়, তখন মাঝখানের ফাটল দিয়ে বেরিয়ে আসে ফুটন্ত ম্যাগমা, যা তৈরি করে নতুন ভূত্বক। আর লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে এই ম্যাগমা জমে জমে মিড আটলান্টিক রিজ তৈরি করেছে। আটলান্টিক হয়তো প্রশান্ত মহাসাগরের মতো বিশাল বড় রিং অফ ফায়ার নেই, কিন্তু তাই বলে এখানে ভূমিকম্প হয় না তা কিন্তু নয়। 1755 সালে এক ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল, যা পরিচিত লিসবন আর্থ নামে। এই সময়ে সমুদ্রের তলার কম্পনের কারণে পুরো শহর ধ্বংস হয়ে গিয়েছিল। আবার আটলান্টিকের আরেক প্রান্তে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থান বারমুডা ট্রায়াঙ্গেল, ত্রিভুজাকৃতির একটি জায়গা যেখানে হঠাৎ করে রহস্যজনকভাবে অনেক জাহাজ আর বিমান নিখোঁজ হয়ে গেছে। তবে এই ভিডিওতে আমি বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে বেশি কিছু বলবো না। আপনারা বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে বিস্তারিত জানতে চাইলে আমি ভিডিওর লিংক ডিসক্রিপশনে দিয়ে দেব, সেখানে গিয়ে দেখে নেবেন। আজকের দিনে এই বিশাল মহাসাগর কিন্তু পৃথিবীর অর্থনীতি এবং রাজনীতিরও অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। পৃথিবীর সবথেকে ব্যস্ত সমুদ্রপথগুলো বেশিরভাগই আটলান্টিকের উপর দিয়ে গেছে। ইভেন
দেখবেন আমরা যে ইন্টারনেটের ব্যবহার করি সেই ইন্টারনেটের 99% কেবল সমুদ্রের তলদেশে বিছিয়ে রাখা হয়, যার একটা বিশাল বড় অংশ এই ট্রান্স আটলান্টিক কেবল নেটওয়ার্ক। এই আটলান্টিকের সব থেকে ভয়ঙ্কর শক্তি হলো হারিকেন, যার কবলে পড়ে সেই সেনাবর্তী জাহাজটা ডুবে গিয়েছিল। আপনারা অনেকে টাইফুন, হারিকেন এবং সাইক্লোন এই 3 ধরনের ঝড়ের কথা শুনেছেন। আসলে ঝড়গুলো কোথায় তৈরি হচ্ছে তার উপরে নির্ভর করে ঝড়গুলোর নাম দেওয়া হয়। উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে হলে তাকে বলা হয় টাইফুন, আর আটলান্টিক এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে হলে তাকে বলা হয় হারিকেন। আসলে প্রতি বছর আটলান্টিক মহাসাগরের উষ্ণ পানির উপর অসংখ্য ঝড়ের সৃষ্টি হয়। সমুদ্রের গরম পানি থেকে শক্তি নিয়ে এই ঝড়গুলো ধীরে ধীরে বিশাল আকার ধারণ করে, তারপর ঘন্টায় 200 থেকে 300 কিলোমিটার বেগে উপকূলের দিকে ছুটে আসে। এবার আপনি নিশ্চয়ই ভাবছেন যে সেনাবর্তী জাহাজটার কি হলো। আসলে জাহাজটা ডুবে যাওয়ার পর প্রায় 130 বছর পর্যন্ত কেউ জানতোই না যে এসএস সেন্ট্রাল আমেরিকা ঠিক কোথায় ডুবে আছে। এত বিশাল আটলান্টিকের মধ্যে এত ছোট একটা জাহাজকে খুঁজে বের করা অনেকটাই ঘাসের মধ্যে সূচ বের করার মতো। তবে অসম্ভব কাজটাই করতে নেমেছিলেন ট্রেজার হান্টার টমি থমসন আর তার টিম। তারা বিভিন্ন ওয়েদার রিপোর্ট, সার্ভাইভারদের স্টেটমেন্ট আর জাহাজের লাস্ট নুন পজিশনকে ম্যাপ করে সমুদ্রের একটা সম্ভাব্য সার্চ জোন তৈরি করেন, আর তারপর ডিপসি রোবট নামানো হয় আটলান্টিকের অন্ধকার তলদেশে। আর সমুদ্রের প্রায় 7000 ফুট নিচে এই রোবট একটা জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পায়। তবে তারা কিন্তু শুরুতেই বুঝতে পেরেছিলেন না যে এটা এসএস সেন্ট্রাল আমেরিকা কিনা, কিন্তু ধীরে ধীরে তারা যখন জাহাজের আরো বিভিন্ন স্ট্রাকচারগুলোকে দেখেন তারা বুঝতে পারেন যে তারা সতী শিপ অফ গোল্ডেনের সামনে দাঁড়িয়ে আছেন, আর এখানেই তারা খুঁজে পান সেই হারিয়ে যাওয়া সোনা। তবে এই জাহাজটা খুঁজে পেলেও ইতিহাসে এমন বহু জাহাজ রয়েছে যারা আজও আটলান্টিকের গভীরে শুয়ে আছে, যাদের আজও খুঁজে পাওয়া সম্ভব হয়নি। সব মিলিয়ে আটলান্টিক শুধুমাত্র একটি মহাসাগর নয়, এটা রহস্যে ঘেরা একটা ডাইনামিক সিস্টেম যার প্রভাব পৃথিবীর প্রতিটা কোনায় কোনায় ছড়িয়ে আছে। আটলান্টিক মহাসাগর থেকে আপনি যদি একটু পশ্চিম দিকে যান তাহলে আপনি দেখতে পাবেন বিশাল বড় অ্যামাজন জঙ্গল, আর এই অ্যামাজন জঙ্গলও কিন্তু একটা হিউজ রহস্যের ভান্ডার। এই বিষয়ে ডিটেলস জানার জন্য আপনি এই ভিডিওটা দেখতে পারেন। আটলান্টিক মহাসাগর নিয়ে আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।